গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, আমরা কিন্তু গত কয়েকটা ক্লাস জুড়ে তোমাদের বইতে যে অষ্টম অধ্যায় রয়েছে পশ্চিমবঙ্গ, সেখান থেকে কিন্তু আলোচনা শুরু করেছিলাম, তাই তো? সেখানে আমরা একদিকে যেমন পশ্চিমবঙ্গের প্রাকৃতিক দিকগুলো যেমন আলোচনা করেছি, তেমনি অর্থনৈতিক ক্রিয়াকলাপ, এবং গত দুটি ক্লাসে আমি তোমাদের সাথে পশ্চিমবঙ্গের শিল্প নিয়ে কিন্তু ক্লাস শুরু করেছি। সেখানে আমরা লৌহ ইস্পাত শিল্প, পাট শিল্প ও বস্ত্রবয়ন শিল্প সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি, তাই তো? আজকে আমরা যে শিল্পটা নিয়ে আলোচনা করব স্টুডেন্ট, সেটি হলো পশ্চিমবঙ্গের চা শিল্প। দেখো, তোমরা অর্থনৈতিক ক্রিয়াকলাপের সময় পড়ে এসেছিলে যে পশ্চিমবঙ্গের উন্নত যে চাষগুলি, তার মধ্যে ধান, পাট এবং চা কিন্তু প্রধান, তাই তো? তাহলে চা উৎপন্ন যেহেতু পশ্চিমবঙ্গে ভালো হয়, সেহেতু চা শিল্পও কিন্তু পশ্চিমবঙ্গে জনপ্রিয় একটি শিল্প। কিন্তু কেবলমাত্র পশ্চিমবঙ্গের যে উত্তর অংশ, অর্থাৎ উত্তরবঙ্গ যে জেলাগুলি রয়েছে, সেই জেলাগুলি কিন্তু চা চাষের এই বা চা শিল্প কাজে কিন্তু বিখ্যাত। আচ্ছা, আমরা তো আজকে পশ্চিমবঙ্গের চা শিল্প পড়বো, এর সম্পর্কে কি কি জানবো বলো তো? জানবো চা শিল্প প্রধান প্রধান কোন কোন অঞ্চলে পশ্চিমবঙ্গের গড়ে উঠেছে, চা শিল্পে পশ্চিমবঙ্গের উন্নতির যে কারণ, সেই কারণ সম্পর্কে জানবো, এবং বর্তমানে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে এই শিল্পটি, সেটা তো জানবোই, সাথে সাথে এর ভবিষ্যৎ কি শিল্পটি, সেই সম্পর্কেও কিন্তু আজকে আমরা বিস্তারিত জানবো। তার আগে গত ক্লাসের পড়া তোমাদের কেমন মনে আছে সেটা একটু দেখব। দেখো, ভারতের যে প্রাকৃতিক ভূগোল, সেখান থেকে আমরা পশ্চিমবঙ্গের কি পড়েছি না, জলবায়ু, পশ্চিমবঙ্গের নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ, তাই তো? এছাড়া কি পড়েছি, পশ্চিমবঙ্গের মৃত্তিকা, এই সম্পর্ক কিন্তু পড়েছি। এছাড়া ধান চাষ, গম চাষ, পাট চাষ, চা চাষ শিল্প, চা শিল্প খুব উন্নতি কিন্তু লাভ করেছে পশ্চিমবঙ্গে। তোমরা আমাকে বলতে পারবে যে পশ্চিমবঙ্গ চা উৎপাদনে ভারতের মধ্যে কততম রাজ্য? দ্বিতীয় রাজ্য, ভেরি গুড। অর্থাৎ দ্বিতীয় স্থানে রয়েছে চা উৎপাদনে। প্রথম রাজ্য কোনটি বলতো, যে চা উৎপাদনে ভারতবর্ষের মধ্যে প্রথম যে রাজ্যটি? আসাম, ভেরি গুড। আচ্ছা, এবারে এই যে চা গবেষণাগার, সেটি কোথায় রয়েছে? আসামের জোরহাটে, ভেরি গুড। গত ক্লাসে আমরা যে শিল্পগুলো পড়েছিলাম, তার মধ্যে লৌহ ইস্পাত শিল্প কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা আমাকে বলো তো, পশ্চিমবঙ্গের দুটি বৃহদায়তন লৌহ ইস্পাত কেন্দ্রের নাম কি, শিল্প কারখানার নাম? ভেরি গুড। এক হলো কি না, দুর্গাপুর, যেটাকে আমরা বলি দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, ডিএসপি, এবং দ্বিতীয় হলো বার্নপুর কুলটি। দেখো, স্বাধীনতার আগে কিন্তু এই বার্নপুর কুলটি স্থাপন হয়েছিল প্রায় 1886 খ্রিস্টাব্দের নাগাদ। অর্থাৎ ভারতের একটি পুরাতনতম যে লৌহ ইস্পাত কারখানা, তাহলে বার্নপুর কুলটি বলা যায়। অপরদিকে ডিএসপি বা দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, সেটি কিন্তু স্বাধীনতার পরে 1960-এর দশকে কিন্তু ও, তৈরি হয়। এই যে দুটি লৌহ ইস্পাত কারখানা, বলতো, তোমরা বলতে পারবে যে পশ্চিমবঙ্গের কোন জেলাতে অবস্থিত? বর্ধমানে কিন্তু অবস্থান করছে এই দুটি শিল্পকেন্দ্র, তাই তো? ভারতের রুর কাকে বলা হয় বলতো? দুর্গাপুরকে ভারতের রুর হয়। কেন বলা হয়? কারণ জার্মানির যে রুর শিল্পাঞ্চল রয়েছে, তার অনুকরণে আমাদের এই দামোদর নদীর উপত্যকা অঞ্চলেও কিন্তু শিল্পাঞ্চল গড়ে উঠেছে। জার্মানির রাইন নদীর তীরে যে রুট শিল্পাঞ্চল, ঠিক তেমনই আমাদের দামোদর নদীর তীরেও কিন্তু শিল্পাঞ্চল গড়ে উঠেছে। সেখানে যেমন বড় বড় কলকারখানা, ইন্ডাস্ট্রি বা খনিজ দ্রব্য যেমন কয়লা, ম্যাঙ্গানিজ, এগুলি পাওয়ার সুবিধা রয়েছে, আমাদের দামোদর নদীর উপত্যকা অঞ্চলেও কিন্তু এই সুবিধাগুলো পাওয়া যায়। ফলে তার নাম অনুসরণ করেই কিন্তু রাখা হয়েছে কি না, ভারতের রুট। তাহলে ভারতের রুট কাকে বলা হচ্ছে? দুর্গাপুরকে। আচ্ছা, পশ্চিমবঙ্গে এই যে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার পিছনে কারণ কি কি বলে তোমার মনে হয়, বলো? ভেরি গুড, কাঁচামালের সহজলভ্যতা। অর্থাৎ লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল কি?
আকরিক লোহা, কয়লা, চুনাপাথর, ম্যাঙ্গানিজ, ডলোমাইট, এই যে জিনিসগুলো বা এই যে খনিজগুলো, এগুলো কিন্তু আশেপাশের অঞ্চলে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা, ঝাড়খণ্ড বা ছত্তিশগড়, এই অঞ্চল থেকে কিন্তু প্রচুর পরিমাণে কাঁচামাল আমাদের এখানে নিয়ে আসা হয়। আর কি সুবিধা ছিল বলো? জলের প্রাপ্তি। দৌল ইস্পাত শিল্পে প্রচুর জলের প্রয়োজন হয়, সেই জলের চাহিদা মেটায় কিন্তু নিকটবর্তী যে দামোদর নদী রয়েছে। এছাড়া বিদ্যুতের সুবিধা, বড় বড় কলকারখানা স্থাপনের ক্ষেত্রে প্রচুর যন্ত্রপাতি বা ভারী যন্ত্রপাতি চালানোর জন্য বিদ্যুতের প্রয়োজন হয়। সেই বিদ্যুৎ কোত্থেকে আসে? না, পার্শ্ববর্তী ডিভিসি রয়েছে, দামোদর ভ্যালি কর্পোরেশন জলবিদ্যুৎ প্রকল্প, সেখান থেকে কিন্তু কি আসে? না, কারেন্ট আসে বা বিদ্যুৎ কিন্তু সরবরাহ হয়। এছাড়া উন্নত সড়ক ব্যবস্থা রয়েছে, জাতীয় সড়ক 19 নম্বর। এছাড়া আর কি রয়েছে পশ্চিমবঙ্গে? লৌহ শিল্প উন্নতির কারণ কি? না, বন্দরের সুবিধা। কলকাতা বন্দর এবং হলদিয়া বন্দর দুটি রয়েছে। সেই দুটি বন্দরের মাধ্যমে এই লৌহ ইস্পাত কারখানায় যে উৎপাদিত দ্রব্য, সেই দ্রব্য কিন্তু খুব সহজেই স্থলপথের মাধ্যমে বন্দরগুলিতে নিয়ে এসে সেখান থেকে বিদেশে বা ভারতের অন্যান্য স্থানে কিন্তু রপ্তানি করা হয়। এছাড়া আর কি রয়েছে? সুলভ শ্রমিক। যেহেতু পশ্চিমবঙ্গের জনসংখ্যা একটা যথেষ্ট বেশি, তাই সেখানে কিন্তু সুলভ শ্রমিক যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। আর শিল্প কারখানায় প্রচুর পরিমাণে শ্রমিকের প্রয়োজন হয়। সুলভ এবং দক্ষ শ্রমিকের পাওয়ার জন্য পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্প কিন্তু বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই তো? আচ্ছা, আর কি পড়েছিলাম আমরা? আর পড়েছিলাম পাট শিল্প। তোমরা আমাকে বলো তো যে পশ্চিমবঙ্গের প্রথম পাটকল কোথায় কবে স্থাপন করা হয়েছিল? একদম ঠিক বলেছো যে 1855 সালে হুগলির রিষড়াতে কিন্তু প্রথম পাটকল স্থাপন করা হয়েছিল। দেখো, এই পাটকল স্থাপনের পিছনে ইংরেজদের অবদান আছে, ঐতিহাসিক যে কারণ। পাট শিল্পে তখনকার দিনে ইংরেজরা কিন্তু বিদেশ থেকে ভারী যন্ত্রপাতি এনে পাট কল স্থাপন করেছিলেন এবং তারা অর্থ বিনিয়োগ করেছিলেন এক্ষেত্রে, এবং উৎপাদিত দ্রব্য তারা কিন্তু সারা বিদেশে বিক্রি করতেন। ঠিক আছে, তাহলে ঐতিহাসিক একটা কারণ রয়েছে, সাথে সাথে কাঁচামালের সুবিধা। আর্দ্র জলবায়ু এখানে পাট চাষের যে পাট চাষের কি যে অনুকূল পরিবেশ সেটা সৃষ্টি করেছে। এছাড়া কলকাতা বন্দরের সুবিধা, শক্তি সম্পদ, বিদ্যুতের আমাদের কলকাতার সুবিধা, এছাড়া মানুষের যে চাহিদার সুবিধা, এছাড়া শ্রমিক, অসংখ্য শ্রমিক কিন্তু এই পাট শিল্পের জন্য প্রয়োজন হয়, এবং সেই শিল্পের যে জনসংখ্যা সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ভালো পাওয়া যায়। এই কারণগুলোর জন্য পশ্চিমবঙ্গে কিন্তু পাট শিল্প উন্নত লাভ হয়েছে। দেখো, বিশ্বে বা সারা পৃথিবীতে পাট যত দ্রব্য বা পাট শিল্পে কিন্তু ভারতবর্ষ দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম স্থানে কে রয়েছে বলতো? প্রথম স্থানে রয়েছে কিন্তু বাংলাদেশ। আমাদের ভারতবর্ষে কিন্তু উৎকৃষ্ট মানের তেমন পাট পাওয়া যায় না। বেশিরভাগ যে উৎকৃষ্ট পাট সেটা কোথায় সৃষ্টি হয় বা কোথায় তৈরি হয়? না, বাংলাদেশে। এগুলো কি? এগুলো সমস্যা। ফলে যে উৎপাদিত দ্রব্য তার কোয়ালিটি কমে যাচ্ছে, খারাপ হচ্ছে, মানুষের চাহিদা কমে যাচ্ছে। এছাড়া পাট শিল্পে রুগ্ন হওয়ার কারণ হচ্ছে বিকল্প যে দ্রব্য প্লাস্টিক, পলিথিন খুব সহজেই কিন্তু মার্কেটে ছেয়ে যাচ্ছে। তাই তো? আচ্ছা, এই পাট কলগুলো পশ্চিমবঙ্গের কোন স্থানে গড়ে উঠেছে বলতে পারবে? ভেরি গুড। হুগলি নদীর উভয় তীরে কিন্তু এই পাট শিল্প গড়ে উঠেছে। ঠিক আছে, কোন কোন স্থান? বালি, রিষাড়া, শ্রীরামপুর, নৈহাটি, বৈদ্যবাটি, সাঁকরাইল, শিবপুর, হাওড়া, এই অঞ্চলগুলোতে কিন্তু পাট শিল্প গড়ে উঠেছে। আচ্ছা, এরপর আমরা কি পড়েছিলাম? বস্ত্র শিল্প। বলতো, ভারতের তথা পশ্চিমবঙ্গের প্রথম বস্ত্র কল কবে স্থাপন হয়েছিল এবং কোথায়? ভেরি গুড। প্রথম বস্ত্রকল কিন্তু স্থাপন হয়েছিল হুগলির ঘুষুরিতে, এবং সেই বস্ত্রকল কত সালে হয়েছিল, স্থাপন হয়েছিল বলতো? 1818 সালে। এটাও কিন্তু ইংরেজদের দ্বারা এটা বস্ত্রকল স্থাপনের ইতিহাস রয়েছে। পশ্চিমবঙ্গে এই যে হুগলি নদীর উভয় তীরে, এই উভয় তীরেও কিন্তু পাট শিল্পের মতো মতো বস্ত্র শিল্পও কিন্তু খুব উন্নত। কারণ এখানে আর্দ্র আবহাওয়ার জন্য সুতো বা যে কাপড় সেটা খুব ভালো তৈরি হয়।
কলকাতা বন্দরের সুবিধা রয়েছে। এছাড়া বিদ্যুৎ, সুলভ শ্রমিক সবই কিন্তু পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে পাওয়া যায়। ফলে এই শিল্প কিন্তু দিনের পর দিন উন্নতি লাভ করছে। আর আমরা জানি যে বস্ত্রের চাহিদা মানুষের কিন্তু শেষ নেই, তাই না? কলকারখানার আধুনিকীকরণ, এছাড়া মানুষের চাহিদা অনুযায়ী বস্ত্র তৈরি করার যদি পারা যায়, তাহলে কিন্তু এই শিল্প দিনের পর দিন আরো উন্নতি লাভ করবে, তাই তো? আচ্ছা, ঠিক আছে স্টুডেন্ট, গত ক্লাসে পড়া তোমরা মনোযোগ দিয়ে শুনেছো। আজকে আমরা শুরু করব পশ্চিমবঙ্গের চা শিল্প দিয়ে। এর আগে তোমরা কি পড়েছিলে যে চা শিল্পে বা চা উৎপাদনে অনুকূল ভৌগোলিক পরিবেশ পড়েছিলে না আগে? কিছুদিন আগেই তোমরা পড়েছিলে। তাহলে সেখানে আমরা কি দেখেছিলাম বলতো? পশ্চিমবঙ্গের কোন পার্বত্য অঞ্চলে একটু চা চাষটা ভালো হয়, বৃষ্টিপাতের যে ধরন সেটা একটু বেশি চাই, জমি কেমন বা ভূপ্রকৃতি কেমন, ঢালু জমি চাই, তাই না? যেখানে জল দাঁড়াতে পারবে না। কারণ কি, চা চাষের জন্য কিন্তু বা চা চাষের জমিতে যদি জল দাঁড়িয়ে থাকে, চা গাছগুলো কিন্তু মারা যায়, তাই তো? এছাড়া চা গাছের মধ্যে ছায়া প্রদানকারী বড় বড় বৃক্ষ লাগানো থাকে। এগুলো আমরা জেনেছি চা চাষ পড়ার সময়। এবারে আজকে আমরা জানবো চা শিল্প সম্পর্কে। দেখো, পশ্চিমবঙ্গের চা শিল্প, টি ইন্ডাস্ট্রিজ অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গে চা শিল্প দ্বিতীয় প্রধান বৃহৎ শ্রম শিল্প। তাহলে পশ্চিমবঙ্গের যে চা শিল্প সেটা কি দ্বিতীয় প্রধান, প্রথম নয় কিন্তু দ্বিতীয় প্রধান বৃহৎ শিল্প। তবে এই শিল্প মূলত উত্তরবঙ্গের মধ্যে সীমাবদ্ধ। উত্তরবঙ্গ মানে কি? দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, এই অংশগুলোর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ এই চা শিল্পটা। পশ্চিমবঙ্গে চা শিল্প কেন্দ্রের অবস্থান কোন কোন স্থানে হচ্ছে তোমাদের বললাম। চা শিল্পে পশ্চিমবঙ্গ ভারতের দ্বিতীয় স্থান অধিকার করে। তাহলে বলো তো প্রথম স্থানে কে অধিকার করে চা শিল্পে? আসাম, ভেরি গুড। রাজ্যের ৩৭৩টি চা কারখানার অধিকাংশ চা কেন্দ্রগুলি দার্জিলিং পার্বত্য অঞ্চল, তরাই ও ডুয়ার্সে কিন্তু অবস্থিত। তাহলে আমাদের রাজ্যের যে ৩৭৩টি চা কারখানা রয়েছে তার অধিকাংশ কোথায় অবস্থিত? না, দার্জিলিং এর যে পার্বত্য অঞ্চল সেখানে, এবং তরাই ও ডুয়ার্সে অবস্থিত। দেখো, চা এমন একটা জিনিস যেটা কিন্তু শরীরে এনার্জি সৃষ্টি করে। দেখবে কেউ বাইরে থেকে বাড়িতে এলে আমরা কি করি? চা বিস্কুট তৈরি করি না তাদের জন্য। কেন তৈরি করি? কারণ চা কিন্তু মানুষের ক্লান্তি দূর করে, এবং এই চা কিন্তু আহ, কেনা বা চা পাতা যে আমরা কিনি তার খরচটাও কিন্তু অনেক কম, তাই তো? ফলে চায়ের যে ডিমান্ড বা চায়ের যে চাহিদা, সেটা কিন্তু শুধু আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ তথা ভারত নয়, সারা বিশ্বে কিন্তু এই চায়ের ডিমান্ড রয়েছে। ভারতবর্ষ থেকে প্রচুর চা কিন্তু বিদেশে রপ্তানি করা হয়। ফ্রান্স, রাশিয়া, জার্মানি, এছাড়া অন্যান্য যে দেশগুলি রয়েছে, অনেক দেশে চা রপ্তানি করা হয়, এবং ভারতবর্ষের প্রধান একটা অর্থকারী ফসলের মধ্যে এই চাটা কিন্তু পড়ে। তাহলে তোমরা কি জানলে যে অসমে আর দার্জিলিং অঞ্চলে, পার্বত্য অঞ্চলে বা তোরাই ডুয়ার্সে চা চাষটা বেশি ভালো হয়। দেখো এবারে, এই যে বললাম দার্জিলিং পার্বত্য অঞ্চল, দার্জিলিং পার্বত্য অঞ্চলের কোন কোন জায়গায় চা চাষটা ভালো হয় বা চা শিল্প গড়ে উঠেছে কোন কোন স্থানে? দেখো, ক, দার্জিলিং পার্বত্য অঞ্চল। স্বাদে ও গন্ধে দার্জিলিং এর চা কিন্তু পৃথিবী বিখ্যাত। এটা কিন্তু তোমরা সবাই জানো। স্বাদে ও গন্ধে দার্জিলিং এর চা কিন্তু পুরো পৃথিবীতে বিখ্যাত। দেশের ১ থেকে ১৮% চা দার্জিলিং এর চা শিল্প কেন্দ্রগুলি থেকে পাওয়া যায়। তাহলে দেশে যদি ১০০% চা হয়, তার ১৮% চা কিন্তু পাওয়া যায় কোত্থেকে? না, দার্জিলিং থেকে। এখানকার বিখ্যাত কয়েকটি যে চা কারখানাগুলি রয়েছে, সরি, চা কারখানা বা চা শিল্প কেন্দ্রগুলি রয়েছে, সেগুলো কি না, এখানকার হ্যাপি ভ্যালি, লোকচু, মাকাইবাড়ি, তারপরে হিলটন, রোহিণী প্রধান চা কিন্তু চা শিল্প কেন্দ্র। তোমরা একটা কথা মাথায় রাখবে স্টুডেন্ট, যে এই চা শিল্প কেন্দ্রগুলি চা বা চায়ের যে বাগিচা হয় বা চার যে বাগানগুলো হয় বড় বড়, সেই বাগানের কাছাকাছি স্থানেই কিন্তু চা শিল্প কারখানাগুলি গড়ে ওঠে। কারণ কি? কারণ চা পাতা কিন্তু তুলে সঙ্গে সঙ্গে সেটা প্রক্রিয়াকরণ করতে হয়, নাহলে রেখে দিলে কিন্তু চা পাতা শুকিয়ে যাবে। বা দূরে যদি হয়, তাহলে সেটা বহন করতে নিয়ে আসাও একটা
খরচ সাপেক্ষ ব্যাপার, বা পাতা নষ্ট হয়ে যাওয়ার সুযোগ থাকে। ফলে চা যে কারখানাগুলি, সেগুলি কোথায় হয় না, এই বাগিচাগুলির কাছেই হয়। তো দার্জিলিং এর কোন কোনগুলো আমরা শুনলাম, এদের মধ্যে কিন্তু হ্যাপি ভ্যালি খুবই গুরুত্বপূর্ণ একটি টি গার্ডেন। খ কি রয়েছে দেখো, তরাই ও ডুয়ার্স অঞ্চল। তরাই ও ডুয়ার্স অঞ্চল কোন জেলাগুলিকে নিয়ে হয়েছে বলতো? ভেরি গুড, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই সমস্ত জেলাগুলি নিয়ে কিন্তু তৈরি হয়েছে তরাই ও ডুয়ার্স অঞ্চল। তোমরা বলতে পারবে তরাই শব্দের অর্থ কি? ভেরি গুড, তরাই শব্দের অর্থ হলো কিন্তু স্যাঁতস্যাঁতে। আর ডুয়ার্স কথার অর্থ কি? ডুয়ার্স কথার অর্থ হলো কিন্তু ভুটান। এই যে তিস্তা নদী তোমরা নাম শুনেছো, সেই তিস্তা নদীর ডান দিক ডুয়ার্স অঞ্চল এবং বাম দিক কিন্তু তরাই অঞ্চল নামে পরিচিত। ডুয়ার্সের অর্থ হচ্ছে দরজা। তরাই ও ডুয়ার্স অঞ্চলেই পশ্চিমবঙ্গের অধিকাংশ চা শিল্প কেন্দ্রগুলি অবস্থিত। তাহলে কোথায়? তরাই ও ডুয়ার্স অঞ্চলে সব থেকে বেশি কিন্তু চা শিল্প কেন্দ্রগুলি অবস্থান করছে। এখানকার মাল, মেটেলি, চালসা, তারপরে বিনাগুড়ি, হাসিমারা, নাগারকাটা, মাদারিহাট, কালচিনি, নকশালবাড়ি, জয়ন্তী, কুমারগ্রাম, ফাঁসকোয়া, ঘাটিয়া, এইসব অঞ্চলগুলি কিন্তু চা কারখানাগুলি অবস্থিত। তাহলে তোমরা কি বুঝলে, যে দার্জিলিং পার্বত্য অঞ্চল এবং তরাই ডুয়ার্স অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে চা পাওয়া যায়, চা গাছ উৎপন্ন হয় বা চা শিল্প উন্নত। বিশেষ করে বেশি কারখানা গড়ে উঠেছে কোথায় না, তরাই এবং ডুয়ার্স নামক অঞ্চলে। এরপরে দেখো রয়েছে গ, দার্জিলিং জলপাইগুড়ি থেকে চা সংগ্রহ করে কলকাতা, হাওড়াতেও কিন্তু চা কারখানা গড়ে উঠেছে। তাহলে দার্জিলিং এবং জলপাইগুড়ি থেকে যে চাটা সংগ্রহ করা হয় সেটা কিন্তু সড়ক পথের মাধ্যমে, জাতীয় সড়ক রয়েছে সেই শিলিগুড়ি থেকে পুরো আমাদের কলকাতা শহর অবধি, সেই সড়ক পথের মাধ্যমে বা ট্রেন পথের মাধ্যমে কিন্তু চা কলকাতা বা হাওড়াতে নিয়ে এসে কারখানাতেও আবার তৈরি করা হয়। এটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তাহলে এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো চা প্রক্রিয়াকরণ। চা পাতা চা শিল্পের প্রধান কাঁচামাল। চা শিল্পের প্রধান কাঁচামাল চা পাতাই হবে, তাই না? চা প্রক্রিয়াকরণের পদ্ধতিগুলো হলো, দেখো চা কিন্তু আবার প্রক্রিয়াকরণ করতে হয়। চায়ের অনেক ভাগ আছে জানো, কালো চা, সেকা চা, তারপরে লাল চা। চা পাতা গেজিয়ে, শুকিয়ে ও সেঁকে কালো চা প্রস্তুত করা হয়। তাহলে এক নম্বর কি দেখছো, যে কালো চা। কালো চা কিভাবে প্রস্তুত করতে হয়? চা পাতা গেজিয়ে, শুকিয়ে এবং সেঁকে কিন্তু কালো চা প্রস্তুত করতে হয়। পশ্চিমবঙ্গে তথা ভারতে এই চায়ের প্রচলন সব থেকে বেশি। তাহলে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে সব থেকে প্রচলিত বেশি কোন চা? পরীক্ষা কিন্তু আসে এটা, বলো। ভেরি গুড, কালো চা। এই চা প্রক্রিয়াকরণ কিন্তু করতে হয়। এই পাতাটা আমরা দেখি যে পাতাটা তুলে নিয়ে গিয়ে কিন্তু চা প্রক্রিয়াকরণ করা হয়। আচ্ছা, এরপরে 2 নম্বর কি রয়েছে দেখো, গাছ থেকে পাতা তুলে শুকিয়ে সরাসরি চা প্রস্তুত করলে তাকে সবুজ চা বা সেনচা বলে। তাহলে গাছ থেকে তুলে নিয়ে গিয়ে সরাসরি যদি আমি শুকোই এবং চা প্রস্তুত করি, সেটাকে আমরা কি বলবো? সবুজ চা, গ্রিন টি যেটাকে বলা হয়। চীনে এই ধরনের চা কিন্তু সব থেকে বেশি জনপ্রিয়। তাহলে এই যে পাতা তোমরা দেখছো, চা পাতা, এই পাতা কিন্তু গেজিয়ে, শুকিয়ে বা সেঁকে কিন্তু তৈরি করা হয় না। কিভাবে তৈরি করা হয় না, গাছ থেকে পাতা তুলে সরাসরি চা প্রস্তুত করা হয়। এই যে পাতা তোলা হচ্ছে, এই পাতা তুলে সরাসরি এরকম চা প্রস্তুত করা হলে তখন কি হয় না, সেনচা বা সবুজ চা। মনে থাকবে। আচ্ছা, 3 নম্বর কি রয়েছে দেখো, চা পাতা গুঁড়ো করে তাতে মশলা, মাখন ও ভাতের মন্ড মিশিয়ে ইটের আকারে প্রস্তুত করলে তাকে স্টক চা বলা হয়। খুব ইম্পর্টেন্ট এই চাটা। স্টক চা কাকে বলা হয়? তাহলে কি করে তৈরি করা হয়? চা পাতাগুলোকে গুঁড়ো করে তাতে মশলা, মাখন বা ভাতের মন্ড যেগুলো রয়েছে সেগুলো মিশিয়ে ইটের আকারে চা প্রস্তুত করা হয়, তাকে কি বলা হয়? স্টক চা। এই স্টক চা কোথায় বিখ্যাত? জর্জিয়া, উজবেকিস্তান, রাশিয়াতে কিন্তু এই চা অধিক প্রচলিত। তাহলে আমরা কি কি দেখলাম? কালো চা, সেন চা, তারপরে কি দেখলাম না, স্টক চা, তাই তো? আচ্ছা, 4 নম্বর কি রয়েছে, যে তাইওয়ানের সুগন্ধি চা ওলং চা। তাহলে ওলং চা কোথায় পাওয়া যায়?
তাইওয়ানে। এগুলো হলো কি চায়ের শ্রেণী বিভাগ বা প্রক্রিয়াকরণ, কিভাবে চা প্রস্তুত করা হচ্ছে। প্যারাগুয়ে, আর্জেন্টিনা ঔষধি চা ইয়েমা ইয়েমা মাটে নামে প্রসিদ্ধ। তাহলে ইয়েরা মাটে নামে প্রসিদ্ধ কোথাকার চা? প্যারাগুয়ে, আর্জেন্টিনার চা কিন্তু প্রসিদ্ধ, তাই তো? তা তোমরা এখানে মনে রাখবে যে তাইওয়ানের সুগন্ধি চা তাকে কি নামে পরিচিত? ওলং চা। স্টক চা কিভাবে তৈরি করা হয়? চা পাতা গুঁড়ো করে তার সাথে মশলা, মাখন বা ভাতের মন্ড মিশিয়ে ইটের মতো শক্ত করে যে চা প্রস্তুত করা হয় তাকে কি বলা হয় বলতো? স্টক চা। ভেরি গুড স্টুডেন্ট। এবারে তোমরা দেখো যে পশ্চিমবঙ্গের চা শিল্প গড়ে ওঠার বা উন্নতির কারণ সম্পর্কে আলোচনা করব। দেখো, পশ্চিমবঙ্গে ভারতের 24% চা উৎপন্ন হয়, যা ভারতের দ্বিতীয়, অসমের পর। পশ্চিমবঙ্গ থেকে প্রতি বছর বহু অর্থমূল্যের চা ভারতের অভ্যন্তরীণ বাজারে ও বৈদেশিক বাজারে কিন্তু বিক্রি করা হয়। তার মানে কি, যে চাটা উৎপন্ন হচ্ছে সেটা অভ্যন্তরীণ চাহিদা মেটাচ্ছে, মানে আমাদের দেশের চাহিদাটা মেটাচ্ছে, তারপর অবশিষ্ট অংশ কিন্তু বৈদেশিক বাজারে অর্থাৎ বিদেশে কিন্তু বেচা হচ্ছে। পশ্চিমবঙ্গের বিশেষ করে উত্তরবঙ্গের চা শিল্পের এরূপ উন্নতির কারণসমূহ কিন্তু নিম্নে আলোচনা করছি। প্রথমে কি রয়েছে না, কাঁচা চা পাতার সহজলভ্যতা। দার্জিলিং, জলপাইগুড়ি 350টিরও বেশি কিন্তু চা বাগিচায় প্রচুর কাঁচামাল বা কাঁচা চা কিন্তু পাওয়া যায়। আর আমরা কি জানি সকলে যে চা শিল্পের প্রধান যে কাঁচামাল সেটা কি? চা পাতা। দেখো ছবিতে এখানে এই চা পাতা কিন্তু তুলে নিয়ে কিন্তু কি করা হয় না, সেটাকে বিভিন্ন পদ্ধতিতে সেঁকে বা রোদে শুকিয়ে বা ভাতের মন্ড ইত্যাদিকে নিয়ে ওটাকে চা পাতায় প্রস্তুত করা হয়। পশ্চিমবঙ্গের চা শিল্পকেন্দ্রগুলি সংগ্রহ করে এই চা পাতা কোত্থেকে না, এই বাগিচাগুলি থেকে। আর বাগিচাগুলি সবসময় কি হয় না, বাগিচাগুলির মধ্যে বা বাগিচাগুলির কাছাকাছি কিন্তু চায়ের যে কারখানা বা চা শিল্পের যে কারখানা সেগুলি অবস্থান করে। তার কারণ কি, চা পাতা কিন্তু বেশিক্ষণ তুলে নেওয়ার পর বেশিক্ষণ ভালো থাকে না, তাই কাছাকাছি যে কারখানাগুলি রয়েছে সেখানে নিয়ে যাওয়ার মাধ্যমে এটা চায়ে তৈরি করা হয়। তাহলে 1 নম্বর কি দাঁড়ালো, যে কাঁচা চা পাতার সহজলভ্যতা রয়েছে পশ্চিমবঙ্গে, বিশেষ করে উত্তরবঙ্গের দার্জিলিং, তরাই ডুয়ার্স অঞ্চল, এই অঞ্চলগুলিতে। এরপরে দেখা রয়েছে কি, সুদক্ষ শ্রমিক। দেখো, বাগিচাগুলি থেকে সংগৃহীত চা পাতা তরাই ও ডুয়ার্স অঞ্চলের শিল্পকেন্দ্রগুলিতে নিয়ে আসার পর তা সহজেই প্রক্রিয়াকরণ সম্ভব হয়। কেননা তরাই ও ডুয়ার্সের বিস্তৃত জমি, রোদ ঝলমলে আবহাওয়া, প্রচুর নেপালি, সাঁওতালি বা অসমিয়া বা বাঙালি যে শ্রমিক রয়েছে তারা কিন্তু এই শিল্পের সহায়ক। দেখো, বিশেষ করে এই সুদক্ষ শ্রমিক চা পাতা যে তোলা হয় তারা কারা হয় বলতো? মহিলারা হয়। কারণ চা পাতা সূক্ষ্মভাবে তুলতে হয়, যার জন্য মহিলারা কিন্তু এই কাজে বেশি নিযুক্ত থাকে। বিশেষ করে নেপালি, ভুটানি বা অসমিয়া যে শ্রমিক রয়েছে তারা কিন্তু এই চা পাতা কি হয় তোলার জন্য কিন্তু সেই সব স্থান থেকে এখানে এসে ভিড় জমায় শ্রমিক গ্রুপে, এবং তারা ন্যায্য পারিশ্রমিক পায়, ফলে তারা এই চা শিল্পের সহায়ক হয়ে দাঁড়িয়েছে। এই কারণে চা শিল্প চা বাগিচার কাছেই কিন্তু গড়ে ওঠে। দূরে নিয়ে গেলে চায়ের স্বাদ আর চায়ের যে পাতার যে গন্ধ, সে গন্ধ কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সুযোগ থাকে। ফলে আহ, সুদক্ষ শ্রমিক চা শিল্পে কিন্তু যথেষ্ট পরিমাণে প্রয়োজন রয়েছে। কারণ চা পাতা তোলা সূক্ষ্ম কাজ, এছাড়া সেটাকে প্রক্রিয়াকরণ করা, প্যাকেটজাত করা, এগুলো কিন্তু সূক্ষ্ম শ্রমিকের, সুদক্ষ শ্রমিকের প্রয়োজন হয়। এরপরে 3 নম্বর কি রয়েছে দেখো, স্থানীয় শ্রমিক। উত্তরবঙ্গে প্রচুর সুলভ ও এই কাজে দক্ষ শ্রমিক এখানকার চা শিল্পের উন্নতির প্রধান কারণ। পশ্চিমবঙ্গে আমাদের জানি আমরা যে আমাদের রাজ্যে জনসংখ্যা যথেষ্ট বেশি, ফলে শিল্প কাজে যে শ্রমিকের যে চাহিদা, সেই চাহিদাটা কিন্তু কম হয় না। আশেপাশে অঞ্চলে প্রচুর সুদক্ষ শ্রমিক যারা স্থানীয় বাসিন্দা তারা কিন্তু এই চা শিল্পের সাথে যুক্ত থাকে এবং এই চা শিল্পটাকে উন্নতিতে নিয়ে গেছে। তাই কি কি জানলাম আমরা? কাঁচা পাতা সুবিধা অর্থাৎ কাঁচামালের সুবিধা, সুদক্ষ শ্রমিক, স্থানীয় শ্রমিকের অভাব হয় না, ইত্যাদি। আচ্ছা, 4 নম্বর দেখো কি রয়েছে, বিনিয়োগ।
বিনিয়োগ মানে কি বলতো? বিনিয়োগ মানে হচ্ছে মূলধন, টাকা পয়সা। অর্থাৎ কোনো একটা বড় শিল্প কারখানা গড়ে তুলতে গেলে কি লাগবে? না প্রচুর অর্থের প্রয়োজন হয়। সেই অর্থ কি হচ্ছে? বড় বড় দেশ বিদেশের ব্যবসায়ীরা বা অর্থলগ্নি বিভিন্ন সংস্থা বা বর্তমানে গভর্নমেন্ট ব্যাংক বা প্রাইভেট ব্যাংক কিন্তু এই কলকারখানাগুলি চালানোর জন্য অর্থ বিনিয়োগ করছে। চা পাতা তোলা শ্রমিকের মাইনে বা চা প্রস্তুতকরণের জন্য যে খরচ বা চা শিল্প কারখানাতে চা প্রক্রিয়াকরণের যে খরচ সেটা কিন্তু ব্যয়বহুল। তাই দেশি বিদেশি ব্যবসায়ীরা কিন্তু এখানে বিনিয়োগ করছে। ফলে পশ্চিমবঙ্গের চা শিল্প কিন্তু দিনের পর দিন উন্নতি লাভ করেছে। ৫. স্থিতিশীল পরিবেশ। স্থিতিশীল রাজনৈতিক অবস্থা এই শিল্পের উন্নতি দিতে সাহায্য করেছে। তাহলে স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থা মানে অর্থাৎ এখানে কিন্তু রাজনীতি নিয়ে তেমন মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ নেই বা দেখবে মাঝে মাঝে সরকারের তরফ থেকে গিয়ে চা বাগানের শ্রমিকদের সাথে আলোচনা করা হয় যে তারা কেমন আছে বা তাদের কি কি প্রয়োজন, অর্থ সাহায্য ইত্যাদি কিন্তু সরকারের তরফ থেকে বা প্রাইভেট যে কোম্পানিগুলি বা যে চা বাগিচার মালিকগুলি তারা কিন্তু তৈরি করেছে। ফলে পশ্চিমবঙ্গের যে চা উন্নতি সেটি কিন্তু সুবিধা হয়েছে। ৬ নম্বর কি রয়েছে দেখো? কাষ্ঠ সম্পদ। দার্জিলিং হিমালয়ের নরম কাঠ, মোড়ক, প্লাইউডের পেটি চা শিল্পের বিকাশে সাহায্য করেছে। দেখো চা শিল্প যেহেতু প্যাকেটিং করে বিদেশে রপ্তানি করা হয়, ফলে এখানে কিন্তু প্রচুর কাঠজাত দ্রব্য, নরম কাঠ প্রয়োজন। সেই কাঠ কি হবে? না কাঠ করে বাক্স তৈরি হবে। চা তার মধ্যে দিয়ে কিন্তু কলকাতা বন্দর রয়েছে পাশে, সেই কলকাতা বন্দরের মাধ্যমে কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে যায়। ঠিক আছে? এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যে এই যে নরম কাঠ পাওয়া যায় দার্জিলিং হিমালয়ে, ফলে মোড়কের কিন্তু সুবিধা লক্ষ্য করা যায়। এছাড়া আর কি পড়লে? যে মূলধনের সুবিধা, তাই তো? ৭ নম্বর কি রয়েছে দেখো? বাজার। বাঙালির আতিথেয়তার মাধ্যমে চা হওয়ায় রাজ্য দেশ ও বিদেশে এখানকার চায়ের বিস্তৃতি বাজার রয়েছে। তাহলে বাঙালির আতিথেয়তা অর্থাৎ বাড়িতে যদি কেউ আসে বা কোনো অতিথি আসে আমরা কি করি? প্রথমে বলি না যে চা বিস্কুট দেই, দেই তো? তাহলে বাঙালির যে আতিথেয়তার প্রধান মাধ্যম কিন্তু হলো চা বা চা দান করা। এটা সাথে সাথে দেশে বিদেশেও কিন্তু এই একই কালচারটা চলে এসেছে। যেহেতু চা শরীরে এনার্জি যোগায়, শরীরে ক্লান্তি দূর করে, তাই সারা বিশ্বে কিন্তু চা জনপ্রিয় একটি পানীয়। সাথে সাথে অর্থকারী একটি পানীয়, কারণ এ বিক্রি করে প্রচুর পয়সা কিন্তু সরকারের হাতে আসে। তাই বাজার উন্নত হওয়ার জন্য পশ্চিমবঙ্গের যে চা শিল্প সেটি কিন্তু উন্নতি লাভ করেছে। অন্যান্য সুবিধা, অন্যান্য কি কি সুবিধা রয়েছে? চা অন্যান্য পানীয়ের তুলনায় সস্তা বলে এর বাজারও কিন্তু বেশি। অন্যান্য যেন পানীয় কি রয়েছে? কফি রয়েছে। কফি কিন্তু চার থেকে অনেকটা দামি, তাই না? ফলে এই চায়ের দাম কম হওয়ার জন্য বাজারে কিন্তু এর যে চাহিদাটা সেটা তুঙ্গে। রাজ্যের উন্নত পরিকাঠামো, পরিবহন যানের প্রতুলতা, উত্তরবঙ্গের বিকল্প শিল্পের অভাব এখানকার চা শিল্পে উন্নতি লাভ করেছে। আর কি কি পয়েন্ট? উন্নত পরিবহন ব্যবস্থা। এই যে চা রপ্তানি করার জন্য ১৯ নম্বর জাতীয় সড়ক রয়েছে, সেই জাতীয় সড়কের মাধ্যমে সরাসরি কলকাতা বন্দরে আসছে। এছাড়া দক্ষিণ পূর্ব রেলওয়ে রয়েছে, সেই রেলওয়ের মাধ্যমেও কিন্তু খুব সহজেই উৎপাদিত যে দ্রব্য কারখানার থেকে তৈরি হচ্ছে সেগুলো খুব সহজে কলকাতা বন্দর বা হলদিয়া বন্দরে কিন্তু নিয়ে আসা হচ্ছে। ঠিক আছে? এছাড়া একটা পয়েন্ট, উত্তরবঙ্গে কিন্তু বিকল্প কোনো শিল্পের তেমন সম্ভাবনা নেই। আমাদের এখানে যেমন কলকাতা বা আশেপাশের অঞ্চলে যেমন পাট শিল্প, লৌহ ইস্পাত শিল্প বা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উন্নত, সেখানে কিন্তু একমাত্র এই চা শিল্পটাই উন্নত। অন্যান্য শিল্প কিন্তু তেমন ভাবে গড়ে ওঠেনি। ফলে উত্তরবঙ্গে কিন্তু চা শিল্প ব্যাপকভাবে উন্নতি লাভ করেছে। আচ্ছা, এবারে এই চা শিল্পে তো উন্নতি লাভ করেছে অনেকদিন ধরেই। বর্তমানে চা শিল্প নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে। সেগুলো কি? একটু দেখবো আমরা। দেখো, পশ্চিমবঙ্গের চা শিল্পের সমস্যা কি? প্রথমে রয়েছে ১ নম্বর, পশ্চিমবঙ্গের চা বাগিচাগুলি থেকে জুন অক্টোবর মাস পর্যন্ত পাতা তোলা যায়। দেখো জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত কিন্তু পাতা তোলা যাচ্ছে, তারপরে কি শীত পড়ে যাচ্ছে, সেখানে প্রচন্ড ঠান্ডা পড়ে,
তাই তো? ফলে এই সময় কিন্তু চা পাতা তেমন ভাবে তৈরি হয় না। ফলে জুন জুন থেকে অক্টোবর মাসে চা পাতার গ্রোথটা বেশি হয়, সেই সময়ে কিন্তু চা পাতা তৈরি হয়। কিন্তু বাকি যে সময়, সেই বাকি সময় কিন্তু শ্রমিকরা কি হয় না অর্থের সংকটে পড়ে, চা এই কারখানাগুলিতে কাজ পায় না, বা চা বাগিচা থেকে গিয়ে তারা পাতা তোলার সুযোগ পায় না। ফলে কি তারা কিন্তু আর্থিক ক্ষতির দিকে পড়ে। দ্বিতীয় সমস্যা কি, বর্তমানে চা শিল্পে নিযুক্ত উচ্চপদস্থ কর্মচারীদের অধিক বেতন বৃদ্ধির ফলে চায়ের উৎপাদন ব্যয় বেশি হয়েছে। অর্থাৎ যারা যারা কোম্পানির বা চা যে ইন্ডাস্ট্রি রয়েছে, সেই ইন্ডাস্ট্রির যে মালিক বা তার কর্মরত যে সংখ্যা, সেগুলো তাদের মাইনে বেশি হওয়ায় কিন্তু চায়ের যে উৎপাদন সেটি কিন্তু ব্যাঘাত ঘটছে। ৩ নম্বর কি, যে সাধারণ কর্মীদের কম মজুরির কারণে তাদের কাজে অনীহা দেখা দেয়। ফলে তারা সঠিক সময় পর্যাপ্ত শ্রমিক পায় না। স্থানীয় যে শ্রমিকগুলি রয়েছে, তারা কি হয় না মজুরি কম দেওয়া হয় তাদের। ফলে মাঝে মাঝে দেখবে ধর্মঘট, অসন্তোষ সৃষ্টি হয়। ধরো অসন্তোষ সৃষ্টি হলে কি হবে, ধর্মঘট হবে। ধর্মঘট হলে কি হবে না চা উৎপাদন কিন্তু পুরোপুরি বন্ধ হবে। আর চা উৎপাদন বন্ধ হয়ে গেলে চায়ের বাগিচা যেমন ক্ষতিগ্রস্ত হবে, তেমনি চা যে শিল্প কারখানাগুলি রয়েছে সেগুলো কিন্তু উৎপাদন ব্যাহত ঘটবে। দুদিকেই সমস্যা, তাই তো? আচ্ছা, তিন তিন নম্বর দেখো এবার, যে সাধারণ কর্মীদের কম মজুরি, আচ্ছা এটা বললাম এক্ষুনি। তাহলে পশ্চিমবঙ্গের চা শিল্পের ৩টি সমস্যা পড়লাম, আর কি সমস্যা রয়েছে দেখো। পশ্চিমবঙ্গে চা বাগিচাগুলি পুরনো হওয়ায় অধিক ও ভালো চা পাতা সংগ্রহ করা যায় না। ব্রিটিশদের দ্বারা কিন্তু এই চা শিল্প প্রথম প্রক্রিয়াকরণ শুরু হয় সেখানে, ইংরেজদের দ্বারা। তাহলে সেই পুরাতন আমলের চা কারখানাগুলি সেইভাবেই পড়ে রয়েছে দেখো। এছাড়া আর কি, না যন্ত্রপাতিও সেই পুরোনো দিনের যন্ত্রপাতি। তাহলে পুরোনো যন্ত্রপাতি দিয়ে কি উৎপাদন বেশি করা সম্ভব? সম্ভব নয়, তাই তো? ফলে চা পাতা কিন্তু সংগ্রহ করা সম্ভব হচ্ছে না, বা বাগিচাগুলি পুরাতন হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে না অর্থ সংকট দেখা দিচ্ছে। এটি একটি সমস্যা। ৫ নম্বর কি, চা বাগিচা থেকে শিল্পকেন্দ্র বা অভ্যন্তরীণ যে বাজার বা বন্দর থেকে বিদেশে চা পাঠানোর উপযুক্ত পরিবহন যান কিন্তু ঠিকঠাক পাওয়া যায় না। এটাও একটা সমস্যা। ৬ নম্বর কি, আন্তর্জাতিক বাজারে পশ্চিমবঙ্গের চাকে চীন, শ্রীলঙ্কা, কেনিয়া প্রভৃতি দেশের সস্তা চায়ের সঙ্গে প্রতিযোগিতা করতে হয়। তাহলে শুধু কি আমাদের দেশ চা উৎপন্ন করে? তা কিন্তু নয়। পাশাপাশি চীন, কেনিয়া, শ্রীলঙ্কা এইসব জায়গাতেও কিন্তু চা উৎপন্ন হয়। তারা যথেষ্ট কম দামে বিদেশে চা দেওয়ার ফলে ভারতের যে আহ, কি বলবো যে বিশ্বের সঙ্গে যে প্রতিযোগিতা সেটা কিন্তু বেশি বেড়ে যাচ্ছে। মানুষ যেখানে কম অর্থমূল্যে ভালো জিনিস পাবে সেখানেই যাবে। ফলে এই দেশগুলোর সাথে কিন্তু ভারতকে প্রতিযোগিতা করতে হচ্ছে বিদেশের মার্কেটে টিকে থাকার জন্য। এছাড়া বিকল্প পানীয় ও তরুণ প্রজন্মের চা পানে অনীহা পশ্চিমবঙ্গের চায়ের বাজারকে কিন্তু সংকুচিত করে চলেছে। তোমরা বাড়িতে চা খাও তো? অনেকে খাও, অনেকে আবার খাও না, তাই তো? তাই বলেছে দেখো, যে তোমরা যারা খাও না, তরুণ প্রজন্মের চা শিল্পী অনীহার জন্য কি হয়েছে না চা চাষের যে বাজার সেটা সংকুচিত হচ্ছে। আচ্ছা, এরপর কি রয়েছে দেখবো। আচ্ছা, সমস্যার সমাধান বা উন্নতির সম্ভাবনা। পশ্চিমবঙ্গের চা চাষ কিন্তু একটি প্রাচীন, মানে অনেক দিন ধরে কিন্তু চলে আসছে। এই শিল্পের কিছু কিছু সমস্যা রয়েছে, তবে সেই সমস্যাগুলি যদি কাটিয়ে উঠে যায় তাহলে কিন্তু এর ভবিষ্যৎ সম্ভাবনা খুবই উজ্জ্বল। এই শিল্পের সমস্যা দূর করলে পশ্চিমবঙ্গের চা শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা খুবই উজ্জ্বল হবে। সমস্যা দূরীকরণ ও সম্ভাবনা বৃদ্ধির জন্য গৃহীত কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। ১ নম্বর দেখ, চা বাগিচা ও চা শিল্পের উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গ ও ভারত সরকারের যৌথ উদ্যোগে টি বোর্ড গঠন করা হয়েছে। দেখো, এই যে দ্য টি বোর্ড ইন্ডিয়া, তোমরা মনে রাখবে এই টি বোর্ডের সদর দপ্তর কিন্তু কোথায় রয়েছে দেখো। এই যে টি বোর্ড, এটা কোথায় না আমাদের কলকাতা শহরেই রয়েছে। কিসের উদ্দেশ্যে গড়ে তোলা হয়েছে? চা বাগিচা বা চা শিল্পের উন্নয়নের জন্য যে কর্মসূচিগুলি গ্রহণ করা দরকার সেগুলো কিন্তু এখানে করা হয়। দ্বিতীয়ত কি, ২ নম্বর, কলকাতা ও শিলিগুড়িতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য চা নিলাম কেন্দ্র স্থাপন করা হচ্ছে। শিলিগুড়ি যেহেতু এই শিল্প
ও বা এই বাগিচাগুলির কাছাকাছি স্থানে অবস্থান করছে, ফলে এই অঞ্চলে কিন্তু কি তৈরি করা হয়েছে না চা নিলাম কেন্দ্র। সেখান থেকে খুব সহজে কিন্তু বিদেশে চা রপ্তানি করা হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো রয়েছে 3 নম্বর, পশ্চিমবঙ্গের চা বাগিচা ও চা শিল্পের সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য নাবার্ড, জাতীয় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাংক বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। নাবার্ড একটি কেন্দ্রীয় সংস্থা, যেটা কাজ হচ্ছে কি গ্রামীণ উন্নয়ন, বা গ্রামীণ ব্যাংক কিন্তু কি করছে না এই পশ্চিমবঙ্গের চা শিল্পকে বাঁচিয়ে তোলার জন্য কিন্তু বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। 4 নম্বর, এছাড়া চা পানের প্রচার, নতুন বাগিচা তৈরি, শ্রমিক অসন্তোষ দূরীকরণ, শুল্ক হ্রাস বৃদ্ধি প্রভৃতি যদি নিয়ন্ত্রণ করা যায়, ভবিষ্যতে কিন্তু এই শিল্পের সম্ভাবনা বা এই শিল্পের উজ্জ্বল ভবিষ্যৎ লক্ষ্য করা যায়। দেখো, সরকারের তরফ থেকে চা বাগানগুলোতে প্রায়শই কি করা হয় না, দেখভালের জন্য বা দেখাশোনার জন্য সরকার কর্তৃপক্ষ আসেন, তারা চা শ্রমিকদের বা চা মালিকদের সাথে কথা বলেন এবং ভবিষ্যতে কিভাবে আরো বেশি চা উৎপাদন করা যাবে বা আরো কিভাবে এটাকে বিদেশে রপ্তানি করে আরো দেশের বা রাজ্যের অর্থ আসবে, সেই দিকগুলো নিয়ে কিন্তু আলোচনা করলে আমার মনে হয় বা সকলের মনে হওয়া উচিত যে চা শিল্প কিন্তু দিনের পর দিন উন্নতি লাভ করবে, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের চা শিল্পটা যে পড়লাম এটা এই পর্যন্তই। আশা করি তোমরা চা শিল্প কেন পশ্চিমবঙ্গ উন্নত সেটা সম্পর্কে বুঝতে পেরেছো। এছাড়া কি কি সমস্যা ও সম্ভাবনা কেমন। এবারে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে কিন্তু আমরা একটু আলোচনা করব। প্রথমে প্রশ্ন যে রয়েছে তোমরা উত্তর দেবে, চা উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান কততম? বলো, সমগ্র ভারতের মধ্যে চা উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান কত? দ্বিতীয়। ভেরি গুড। প্রথম স্থানে কে রয়েছে বলো তো? আসাম। 2 নম্বর পয়েন্ট দেখো, যে ভারতীয় টি বোর্ডের প্রধান দপ্তর কোথায় অবস্থিত? টি বোর্ডের প্রধান দপ্তর অবস্থিত কলকাতা শহরে, তাই তো? 3 নম্বর, আমাদের দেশে কোন চা সব থেকে জনপ্রিয়? বলো, সবুজ চা, কালো চা, স্টোক চা, ওলং চা, এই যে চায়ের ভাগগুলি আছে তার মধ্যে সব থেকে জনপ্রিয় কোন চা আমাদের ভারতবর্ষে? ভেরি গুড। কালো চাটা কিন্তু আমাদের ভারতবর্ষে সব থেকে বেশি জনপ্রিয়। 4 নম্বর, ভারতের চা গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? অসমের বা আসামের জোরহাটে কিন্তু অবস্থিত ভারতের চা গবেষণাগার। 5 দাগ, সর্বাধিক চা রপ্তানি হয় কোন বন্দরের মাধ্যমে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বলো সর্বাধিক চা রপ্তানি হয় কোন বন্দরের মাধ্যমে? আমাদের দার্জিলিং বা উত্তরবঙ্গের পাশাপাশি কোন অঞ্চলে বলতো বন্দর রয়েছে, সমুদ্র বন্দর? ভেরি গুড, হলদিয়া এবং কলকাতা বন্দরের মাধ্যমে কিন্তু সর্বাধিক চা বিদেশে রপ্তানি করা হয়। 6 দাগ, চা মূলত পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চলে উৎপাদিত হয়? উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের দার্জিলিং পার্বত্য অঞ্চল এবং তরাই ও ডুয়ার্স অঞ্চল যে রয়েছে, সেই তরাই ও ডুয়ার্স অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে চা উৎপন্ন হয়। বিশেষ করে এই চা শিল্প কেন্দ্রগুলি তরাই এবং ডুয়ার্স অঞ্চলে কিন্তু সংখ্যায় অনেকটা বেশি গড়ে উঠেছে, তাই তো? আচ্ছা, 7 দাগ, পশ্চিমবঙ্গে চা শিল্প গড়ে ওঠার কারণ বা উন্নতির কারণ কি? বলো, এই যে পয়েন্টগুলো তোমাদের সাথে এক্ষুনি আলোচনা করলাম, কি কি পয়েন্ট? চা বাগিচা বা কাঁচামালের সহজলভ্যতা। তোমরা পয়েন্টগুলো শুধু মুখস্থ করবে, দেখবে এমনি লিখতে পারবে পরীক্ষায়। তাহলে পয়েন্টগুলো কি কি না, চা বাগিচা বা কাঁচামালের সুবিধা। এছাড়া কি, ইংরেজদের মাধ্যমে প্রথম চা প্রাথমিক উদ্যোগ নিয়েছিলেন। এছাড়া সুলভ শ্রমিক, প্যাকেজিং এর যে কাঠ সেটা দার্জিলিং হিমালয় থেকে পাওয়া যায়। নিলাম কেন্দ্র গড়ে উঠেছে শিলিগুড়িতে। এছাড়া এই অঞ্চলে চাষের উন্নতিতে টি বোর্ড গঠন করা হয়েছে, যার সদর দপ্তর কোথায়? কলকাতাতে। যোগাযোগ ও কলকাতা বন্দরের সুবিধা রয়েছে। এই যে সামগ্রিক বিষয়গুলি রয়েছে, এগুলির জন্য কিন্তু পশ্চিমবঙ্গের চা শিল্প দিনের পর দিন উন্নতি লাভ করেছে। মনে থাকবে তোমাদের? ঠিক আছে। আচ্ছা, আজকের ক্লাসটা আমার এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে পশ্চিমবঙ্গের অন্য যে শিল্প রয়েছে, কি শিল্প না খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প,
এই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প সম্পর্কেও কিন্তু বিস্তারিত আলোচনা করব। থ্যাংক ইউ ক্লাস।